শুভ সন্ধ্যা সবাইকে। পরিচিতি পর্ব আগের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলোর মাধ্যমে আপনাদের প্রত্যেকের সঙ্গে হয়েছে। ক্লাসের একেবারে শুরুতেই আমার ঐকান্তিক শুভেচ্ছা, স্নেহাশিস এবং অবশ্যই বিশেষ করে বলবো শ্রদ্ধা জানাচ্ছি আমার অনুজ প্রতিম দুই সম্মাননীয় অধ্যাপক সন্তুবাবু এবং বিষ্ণুবাবুকে। শুভেচ্ছা এবং সশ্রদ্ধ নমস্কার আজকের এই ডিজিটাল ক্লাসে উপস্থিত সকলকে। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল। জীবনে পায়ের তলায় মাটি তৈরি করার ক্ষেত্রে আমরা যে যে স্টেপগুলোকে অতিক্রম করি তার মধ্যে একটি অন্যতম আঙ্গিক এটা ছিল। আশা করব সকলে খুব ভালো পরীক্ষা দিয়েছেন, পরে পরে কি হবে সেই সমস্ত চিন্তা না করি। এই পরীক্ষাটি দেওয়ার পরেই আবার নতুন ভাবে, আবার নতুন উদ্যমে, আবার নতুন কর্মপ্রাণতায় আমরা সবাই ব্রতী হব। কারণ অল্প কিছুদিনের পরেই আবার কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যে প্রবেশিকা পরীক্ষা বলাই ভালো, নেট সেট, সেই পরীক্ষাগুলোতে আপনারা প্রস্তুত হতে চলেছেন। সেই জন্য অনেক বেশি করে আগাম শুভেচ্ছা আপনাদের প্রত্যেককে। ওম বর্ণানামর্থসংখ্যানাং রসানাং ছন্দসামপি মঙ্গলানাং চ কর্তারৌ वन्दे वाणी विनायकौ वन्दे बोधमयं नित्यं गुरुं शङ्कररूपिणं यमश्रितो हि वक्रोऽपि चन्द्रः सर्वत्र वन्द्यते। रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताय पतये नमः। একেবারে শুরুতেই পরম করুণাময় পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের রাতুল চরণে আমার ভক্তি নম্র প্রণাম জানাই। আজকের যে আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয়ে আর কথার কথকতায় না গিয়ে সরাসরি আমরা প্রবেশ করব। আমাকে যে বিষয় নিয়ে একটু আমার অভিজ্ঞতা ভাগ করার সুযোগ করে দেওয়া হয়েছে, সে বিষয়টি আমাদের প্রত্যেকের প্রিয়, আমাদের প্রত্যেকের জীবনে প্রেরণার উৎস, আদি কাব্য রামায়ণ। এই রামায়ণ সম্পর্কিত যে বিশেষ চর্চা, সেই চর্চায় আমরা প্রত্যেকেই কিছুক্ষণের জন্য ব্রীত হব, কিছুক্ষণের জন্য সংযুক্ত হব। আমরা রামায়ণের যে চর্চা, সেই চর্চার সামাজিক যে মূল্য, সাহিত্যিক যে মূল্য, বিশেষ করে পরীক্ষা কেন্দ্রিক যে প্রশ্ন সমূহ নিয়ে আমাদের চর্চার পরিসর থেকে যায়, সেই দিকগুলোতে তো আমরা অবশ্যই যাবই। কিন্তু একেবারে শুরু থেকে স্টেপ বাই স্টেপ আমরা যে বিষয়গুলোকে নিয়ে একটু চর্চা করার চেষ্টা করব, তার শুরুতেই ছোট্ট একটি তথ্য, ছোট্ট একটি কথা না বললে নয়। রামায়ণ এই যে নামকরণ, এই নামকরণের মধ্যেই কিন্তু আমাদের আজকের আলোচনার পথ চলাটা অনেকটাই নির্দিষ্ট হয়ে যাবে। আমরা সবাই জানি রামায়ণ এই যে বিশেষ শব্দটি, এটিকে যদি ছোট্ট করে আমরা ভেঙে ফেলি তাহলে রাম যুক্ত অয়ন, রামস্য অয়নম। আমরা অয়ন এই শব্দটির অর্থ গতি অর্থে চিনি, জানি। বিশেষ করে ভূগোলের পথ ধরে আমরা যখন এগিয়েছি হাঁটি হাঁটি পা পা করে ছোটবেলায়, তখন এই অয়ন শব্দটির সঙ্গে আমাদের পরিচয় ঘটেছে। দক্ষিণায়ন, উত্তরায়ণ ইত্যাদি শব্দগুলোর সঙ্গে আমাদের অনেক ছোটবেলায় পরিচিতি ঘটেছে। কিন্তু রামায়ণ এই শব্দে অয়ন শব্দটি মুখ্যত যারা বিদ্বান তারা চর্চা করেছেন এবং বলেছেন এটি চরিত বা চরিত অর্থে
অর্থাৎ শব্দটিকে আমরা যদি একসঙ্গে নিয়ে নিই, অর্থটি এরকমই দাঁড়াচ্ছে, রামস্য অয়নম ইতি চরিতম, অর্থাৎ রাম চরিত রূপ, রামের আখ্যান রূপ যে কাব্য বা মহাকাব্য, সেটি হচ্ছে রামায়ণ মহাকাব্য। আমি একটু খালি নামের কুটকচালিতে গেলাম, একটু ছোট্ট করে বলার চেষ্টা করলাম। আমি একেবারে আমার আলোচনার শুরুতেই যে কথাটিকে আরো বেশি করে হাইলাইট করতে চাইব, একেবারে শুরুতেই যে মহান ব্যক্তিত্বের কথা স্মরণ করব, মহান ব্যক্তিত্ব বলবো না, তিনজনের কথা একটু স্মরণ করব। এটা আজকের আলোচনার ক্ষেত্রে খুব বেশি হয়তো প্রাসঙ্গিক আপনারা না মনে করতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে এই কথাগুলো আমাদের একটু শুনে রাখা দরকার। প্রথমত, ঋষি অরবিন্দের কথা আমরা শুনেছি, কিছুদিন আগে 15ই আগস্ট তার জন্মদিন গেল। তো সেই ঋষি অরবিন্দ কি অসামান্য একটি কথা বলেছেন এই রামায়ণ সম্পর্কে, দ্য এনসোল্ড ইমেজ অফ আ গ্রেট কালচার। ভারতীয় যে মহান সংস্কৃতি, সেই মহান সংস্কৃতির অন্তরাত্মা রূপে যে মহাকাব্য দুটিকে আমরা চিহ্নিত করি, জানি, বুঝি, শুনি, মানি, তার মধ্যে একেবারে প্রথম যে নামটি আসবে তার নাম হচ্ছে রামায়ণ। আমি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেফারেন্স না দিয়ে পারছি না। আমাদের প্রত্যেকের প্রতিদিনের স্মরণ এবং মননে যিনি থাকেন, স্বামী বিবেকানন্দ, তিনি শ্রী রামকৃষ্ণ স্তোত্রম নামক তার যে বিখ্যাত স্তোত্রটি রচনা করেছিলেন, যারা আমরা রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে একটু করে সম্পৃক্ত হওয়ার অশেষ করুণা পেয়েছিলাম, তারা প্রত্যেকেই এই স্তোত্রটির সঙ্গে পরিচিত। আমি একটু স্মরণ না করে পারছি না। आचंडाल प्रतिहत रायो यस्य प्रेम प्रवाह लोकातीतप्यः न जहु लोक कल्याण मार्गम त्रैलोक्यप प्रतिम महिमा जानकी प्राण बंधु भक्त्या ज्ञानं वृतवर बपु सीतया यो हि रामः। একেবারে সহজ করে বাংলা তর্জমা করলে যার অর্থটি দাঁড়ায়, যার প্রেমের স্রোত চণ্ডাল পর্যন্ত অপ্রতিহত বেগে প্রবাহিত, যিনি লোকাতীত হয়েও সকলের মঙ্গলের সাধনের জন্য নিজের যে পথ, সেই পথে অবিচল থেকেছেন, যার মহিমা এই ত্রিভুবনেও অতুলনীয়, যিনি সীতার প্রাণ স্বরূপ, যার জ্ঞান রূপ শ্রেষ্ঠ শরীর ভক্তিরূপিণী সীতার দ্বারা আবৃত, সেই রামচন্দ্রের উদ্দেশ্যে ঐকান্তিক শ্রদ্ধা নিবেদন করেছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। আর ছোট্ট একটি কথা আমি স্মরণ করব, আজকে যেহেতু রামায়ণ নিয়ে কথা হচ্ছে, রামের অমৃত নিঃসন্ধি চরিতের কথা হচ্ছে, সেই জন্য আরেকটি কথা না বলে পারছি না। শ্রীমৎ অসাধারণ একটি গ্রন্থ, আমরা প্রত্যেকেই জানি, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সেই রামকৃষ্ণ কথামৃততে অপূর্ব একটি কথা উচ্চারিত হয়েছে ঠাকুরের মুখ দিয়ে। কি সুন্দর সেই কথা! वो ही राम दशरथ की बेटा, वो ही राम जगत पसेरा, वो ही राम घट घट में लेटा, वो ही राम सबसे न्यारा। অর্থাৎ যে রামকে আমরা পাচ্ছি, সে রাম যেমন দশরথের ছেলে, তিনি আবার জগৎ সৃষ্টি করেছেন, তিনি আবার সর্বভূতে বিরাজমান, আবার তিনি যেমন আমাদের কাছেও আছেন, আমাদের অন্তরেও আছেন, সবকিছুর বাইরেও আছেন। আমি এই তিনটি কথা বলে একেবারে কনক্লুড করছি যে কথাটা দিয়ে। ইংরেজিতে তিনটি শব্দ আছে আমাদের অভিধানকে কাঁপিয়ে দেওয়া, তিনটি শব্দ আমাদের ঔপনিষদিক পরম্পরায়, যে তিনটি শব্দকে আমরা খুব খুব বেশি করে মানি, অমনিপোটেন্ট, অমনিসায়েন্ট, অমনিপ্রেজেন্ট, সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং সর্বব্যাপী। রামায়ণের যে রামচরিত কথা, সেখানে কিন্তু এই তিনটি শব্দ বারবার যায়। সুতরাং আমরা অত্যন্ত মন দিয়ে আজকের এই রামায়ণের যে গুরুত্বপূর্ণ পথ, পরীক্ষা কেন্দ্রিক যে পথ, সেই পথে একটু এগোনোর চেষ্টা করব। আমরা এবার একেবারে পরীক্ষা কেন্দ্রিক প্রথম যে প্রসঙ্গটি নিয়ে চর্চা করব, সেটি এরকম। আমরা রামায়ণকে রমণীয় মহাকাব্য রূপে চিনি,
রামায়ণকে আদি কাব্য রূপে চিনি, কিন্তু পাশ্চাত্য পণ্ডিতরা এই যে মহাকাব্য, এই মহাকাব্যের গতিপথকে দুটি ধারায় ভাগ করেছেন। একটি বলছেন এপিক অফ গ্রোথ, যেটাকে আমরা অথেন্টিক এপিক নামে চিনি, আবার আরেকটিকে বলা হচ্ছে এপিক অফ আর্ট। আমি দ্বিতীয়টি চর্চায় যাব না, কিন্তু আমাদের পড়াশোনার জন্য যেটি লাগবে এপিক অফ গ্রোথ বা অথেন্টিক এপিক রূপে যেটা আমরা চিনি, যাকে বাংলায় আমরা চিনছি সাহিত্যিক মহাকাব্য রূপে, রামায়ণ কিন্তু এই সাহিত্যিক মহাকাব্যের উজ্জ্বল একটি নিদর্শন। আমি তার কারণটা ছোট্ট করে একটু বলে যাই। তার কারণটা হচ্ছে এই, রামায়ণ বাল্মীকি রচিত হলেও, আদি কবি বাল্মীকি রচিত হলেও, মহর্ষি বাল্মীকি রচিত হলেও, এই রাম কথার যে অমৃত ধারা, তা কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে বহু কবির বিচিত্র যে ভাবধারা তাতে পুষ্ট হয়েছে, তাদের দ্বারা সুসংহত হয়েছে, তাদের দ্বারা সমৃদ্ধ হয়েছে। সেই জন্য রামায়ণকে পাশ্চাত্য পণ্ডিতগণ যে বলেছেন এপিক অফ গ্রোথ বা অথেন্টিক এপিক, যেটাকে বাংলায় বলছি সাহিত্যিক মহাকাব্য, তার যৌক্তিকতাটা কিন্তু এখানেই আছে। তাহলে ছোট্ট একটি কথা এখানে আমরা জেনে গেলাম, যেটা কোশ্চেনের জন্য খুব কাজে লাগবে, যে রামায়ণ হলো পাশ্চাত্য পণ্ডিতদের মতে ড্যাশ ধরনের মহাকাব্য। সেখানে কিন্তু উত্তরটি হবে এপিক অফ গ্রোথ বা অথেন্টিক এপিক। এবার চলে আসি আমরা দ্বিতীয় আরেকটি চর্চায়, যে চর্চাটা খুব লাগবে। আমি লক্ষ্য করছিলাম কোশ্চেন গুলো যেভাবে এসেছে, তার মধ্যে দুটি প্রশ্ন এসেছে এবারের চর্চায়, আমরা সেই দুটি প্রশ্নকে নিয়ে চর্চা করব, কিন্তু আমি ছোট্ট করে মিনিট দুয়েক একটু বিস্তৃত আলোচনায় চলে গিয়ে স্পেসিফিক প্রশ্নকে নিয়ে চর্চা করব। এখন যেটি বলছি সেটি একটি অত্যন্ত পরিচিত ঘটনা। আমি ঘটনা বললে মনে হয় ভুল হবে, এটি ঘটনাক্রম। কেন বললাম এটা? ঘটনাটি ঘটছে দেবর্ষি নারদের অপূর্ব আশ্রমে, যে আশ্রমে বাল্মীকি স্বয়ং নারদের কাছে বিশেষ একটি আবদার নিয়ে গেছেন। সে আবদারটি এরকমই ছিল যে, প্রভু, হে তপস্বী শ্রেষ্ঠ, আপনি এমন একজন গুণবান, বীর্যবান, ধর্মজ্ঞ, আমি ইত্যাদি ইত্যাদি বলছি না, সর্বগুণান্বিত ব্যক্তির নাম বলুন, যাকে দেখলে রণস্থলে সবাই কিন্তু ভয় পাবে, ভয়ে ভীত হবে, যার অসামান্য চরিত্র কথা যদি আমি শুনি বা আমরা শুনি, তাহলে আমরা পবিত্র হব। এই প্রশ্নটি শোনার পর ত্রিকালদর্শী ঋষি নারদ অত্যন্ত হাসি মুখে তাকে উত্তর দিয়েছিলেন, তুমি যে এতগুলো গুণের কথা বললে ইত্যাদি ইত্যাদি করে, এই এতগুলো গুণের সমাহার একজনের চরিত্রে সম্ভব নয়, অত্যন্ত দুর্লভ এটি একটি বিষয়। কিন্তু আমি এটুকু বলবো, ইক্ষ্বাকু বংশীয় রাম নামে বিখ্যাত এক রাজা আছেন, যিনি সংযত চিত্র, কান্তিমান, ধীর স্বভাব, জিতেন্দ্রীয়, বুদ্ধিমান ইত্যাদি ইত্যাদি অনেক বিশেষণ সেখানে আছে। তাকে নিয়ে তুমি কিন্তু চর্চা করতে পারো। তার সেই অপূর্ব যে চরিত্র, তার সেই যে অপূর্ব জীবন যাপন, সেটি আমাদের প্রত্যেককে প্রাণিত করবে, আমাদের প্রত্যেককে এগিয়ে নিয়ে যাবে, আমাদের জীবন পথে দিশা দেখাবে, আমাদের প্রত্যেকের দশা বদলে দেবে। এটাই ছিল নারদ। এবং নারদ এই প্রসঙ্গে রামচন্দ্রের জন্ম বৃত্তান্ত, রামচন্দ্রের জীবনের যে সংগ্রাম, রাবণ সীতাকে চুরি করে নিয়ে যাচ্ছেন এবং রাম রাবণের যুদ্ধ ইত্যাদি ঘটনাগুলোকে সংক্ষেপে সেখানে বর্ণনা করছেন। এবং নারদের বর্ণিত এই যে সংক্ষিপ্ত রামায়ণের কথা, এই কথাটি শোনার পর সেখানে দারুণ একটি কথা বলা হয়েছিল, যেটা আমাদের প্রত্যেকের স্মরণে লাগবে, কারণ এটিকে কোট করে প্রশ্ন আসে, যে এটি অত্যন্ত পুণ্যজনক, এটি অত্যন্ত পবিত্র, এটি বেদের সমান। এই আখ্যান ভাগ যদি আমরা পাঠ করি, তাহলে আমরা পাপ মুক্ত হব। ইদং পবিত্রং পাপঘ্নং পুণ্যং বেदैश्च संमितं यः पठेत् रामचरितं सर्व पापैः प्रमुच्यते। মহর্ষি বাল্মীকিকে এই যে সংক্ষিপ্ত রামের কথা, চরিত কথা বর্ণনা করে নারদ তো চলে গেলেন আকাশ পথে, কিন্তু বাল্মীকি খুব চিন্তান্বিত হলেন। শিষ্য ভরদ্বাজকে সঙ্গে নিয়ে জাহ্নবীর কাছেই থাকা তমসা নদীর তীরে
স্নানের জন্য গেলেন। তারপরের ঘটনা আমাদের প্রত্যেকের জানা, সেই ভয়ঙ্কর ঘটনা যে কলকণ্ঠ, ক্রৌঞ্চ এবং ক্রৌঞ্চী, তাদের মধ্যে ক্রৌঞ্চ অর্থাৎ পুরুষ বকটিকে কামমোহিত হয়ে এক ব্যাধ তীরবিদ্ধ করেছিল এবং রক্তাক্ত সেই ক্রৌঞ্চ যখন মাটিতে মুমূর্ষু অবস্থায় ছটফট করছে, ঠিক সেই সময় অত্যন্ত শোক থেকে, গভীর শোক থেকে ক্রৌঞ্চির অর্থাৎ সেই স্ত্রী যে বকটি, কোঁচ বকটি, স্ত্রী কোঁচ বক, তার সেই করুণ আর্তনাদ শুনে মহর্ষি বাল্মীকির হৃদয়ে যে অপার করুণা তৈরি হয়েছিল, তারপরেই তার মুখ থেকে যে অমৃত নিঃসন্দি বাণীটি উচ্চারিত হয়েছিল, আমরা প্রত্যেকেই জানি, আমাদের প্রত্যেকের জীবনের পাথেয়তা। কারণ এটাই হচ্ছে আদি কাব্যের প্রথম শ্লোক বলা যেতে পারে, অর্থাৎ এটি শ্লোক রূপে উচ্চারিত হওয়া প্রথম একটি অপূর্ব দিক দর্শন, দিক নির্দেশ। কারণ এর মধ্যে খুব সুন্দর ছন্দের একটি দোলা আছে, এর মধ্যে অপূর্ব অক্ষর এবং বর্ণের সমাহার আছে, পাদবদ্ধ এবং অক্ষর সমন্বিত, এবং শুধু তাই নয়, বিনা প্রভৃতি যন্ত্রের দ্বারা গান করা যাবে এরকম অপূর্ব একটি শ্লোক উচ্চারিত হয়েছিল। আমরা জানি সেই শ্লোকটা প্রত্যেকে আমরা স্মরণ করতেও পারি। মানিষাদ প্রতিষ্ঠান ত্বমগমঃ শাশ্বতী সমাহা ইয়ৎ ক্রৌঞ্চ মিথুনাদেকম অবধিহি কামমোহিতম। বাল্মীকি সারপ্রাইজড হয়ে গেলেন, তিনি বিস্মিত হচ্ছেন যে হঠাৎ করে এই ক্রৌঞ্চ মিথুনের একটি যখন মুমূর্ষু, আমার অন্তরাত্মা থেকে একই উচ্চারিত হলো, আমার মুখ থেকে একই বেরোলো। তিনি এই কথা চিন্তা করতে করতে আশ্রমে তো ফিরলেন, কিন্তু তিনি খুব চঞ্চল ছিলেন। কিছু সময়ের পরে আমরা লক্ষ্য করলাম সেই মহর্ষি বাল্মীকির আশ্রমে এসে উপস্থিত হয়েছিলেন প্রজাপতি ব্রহ্মা। তিনি উপস্থিত হওয়ার পর মহর্ষি বাল্মীকি তো তার পাদ্য অর্ঘ্য দিয়ে যথেষ্ট অর্চনা করলেন, কিন্তু যে জায়গাটা খুব হাইলাইট করা দরকার, তার এই চিন্তাস্পদের যে বিষয় যখন তিনি ব্রহ্মাকে বলছেন, তখন ব্রহ্মা মিষ্টি হেসে তাকে বলেছিলেন, তোমার এই বাক্যটি শ্লোক নামে জগৎ বিখ্যাত হবে। আমার ইচ্ছাতেই এই বাণী তোমার মুখ থেকে নির্গত হয়েছে। হে ঋষি সত্যম, তুমি সমগ্র রামচরিত রচনা করো। তুমি নারদের মুখে যে রূপ শুনেছ, সেই রূপ রাম, লক্ষ্মণ, সীতা ও রাক্ষসদের বিষয়ে জ্ঞাত ও অজ্ঞাত সকল বিষয় বৃত্তান্ত করো, সকল বিষয় কীর্তন করো, বর্ণনা করো। এই সেই নির্দেশ ছিল, এই সেই আশীর্বাণী ছিল। এবং শেষ যে আশীর্বচনটি ছিল আমাদের প্রত্যেকের জানা আছে, যে যতদিন পর্যন্ত এই পর্বত সমূহ, নদী সমূহ পৃথিবীতে অবস্থান করবে, ততদিন পর্যন্ত রামায়ণের অপূর্ব কথা এখানে কিন্তু অর্থাৎ জগৎ সংসারে প্রচারিত হতে থাকবে, তোমার কীর্তি সমগ্র জগতে প্রতিষ্ঠিত থাকবে। আমি একেবারে রামায়ণ শুরুতে রামায়ণ রচনার এই প্রেক্ষিতটুকু কেন চর্চা করলাম, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দু তিনটে প্রশ্ন এসে থাকে। অর্থাৎ শোক কেমন করে শ্লোকে পরিণত হলো, মহর্ষি বাল্মীকির মুখ নিঃসৃত যে আদিতম শ্লোক যেটিকে বলি, সেটি হলো ড্যাশ মা নিষাদ প্রতিষ্ঠান ত্বমগমঃ শাশ্বতী সমাহা। এটিও আমাদের খুব কাজে লাগবে, সেই জন্য এই প্রসঙ্গটিকে স্মরণ করলাম। এবং শেষ যে কথাটি বলে এই প্রসঙ্গটির আমি ইতি টানবো, সেটি হচ্ছে এই, মহর্ষি বাল্মীকি এইটুকু শোনার পর যোগাসনে বসলেন এবং যোগ বলে রাম বিষয়ক সকল বৃত্তান্ত দিব্য দৃষ্টিতে তিনি দেখতে পেলেন, এবং তারপর যেটি উচ্চারণ করলেন সেটিও আমাদের প্রত্যেকের জানা উচিত। সেটি হচ্ছে এই, চতুর্বিংশ সহস্রাণি শ্লোকানাম উক্তবান ঋষিঃ তথা সর্গ শতান পঞ্চ ষট্খণ্ডানি ততোত্তরম। অর্থাৎ 24,000 শ্লোক, 500 স্বর্গ এবং 6টি কাণ্ড। কারণ উত্তর কাণ্ডের রচনাটা পরবর্তীকালে বলে এখানে পরে উত্তর কাণ্ডটির কথা বলা হয়েছে, ততোত্তরম উত্তর কাণ্ড রচনা করেছেন। এবং সেই জন্য একেবারে তার দিক দর্শন হয়ে গেল রামায়ণ রচনার এই শ্লোকটির মধ্য দিয়ে। সুতরাং আমাদের প্রত্যেককে এই প্রেক্ষিতটুকু স্মরণ করতে হবে, এই প্রেক্ষিতটুকু স্মরণ না করলে নয়। এবং এই প্রসঙ্গটি অত্যন্ত দক্ষতার সঙ্গে সুন্দরভাবে যে কথাটুকু বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, আমি ছোট্ট করে সেই কথাটি স্মরণ করে স্পেসিফিক
ইনফরমেশনে চলে যাব। আমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে, স্পেসিফিক ইনফরমেশনে যাওয়ার আগে এই কথাটি না স্মরণ করলে মনে হয় একটু খামতি থেকে যাবে, সেই জন্য বলছি। রবীন্দ্রনাথ ঠাকুর তার ভাষা ও ছন্দ শীর্ষক যে আলোচনা, সেখানে বলছেন, জানি আমি জানি তারে, শুনেছি তাহার কীর্তি কথা, কহিলা বাল্মীকি, তবু নাহি জানি সমগ্র বারতা, সকল ঘটনা তাঁর, ইতিবৃত্ত রচিব কেমনে, পাছে সত্য ভ্রষ্ট হই, এই ভয় জাগে মোর মনে। নারদ কহিলা হাসি, সেই সত্য যা রচিবে তুমি, ঘটে যাতা সব সত্য নয়। কবি, তব মনোভূমি রামের জন্মস্থান, অযোধ্যার চেয়ে সত্য যেন। কি অপূর্ব দিগদর্শন! আমাদের প্রত্যেকের এই জিনিসগুলো একটু পড়া দরকার। কি অসামান্য সব কথাগুলো বলা হচ্ছে রামায়ণ রচনার প্রেক্ষিত হিসাবে। রবীন্দ্রনাথ ঠাকুর সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছেন এবং বলছেন, শেষ যে কথাটি আমাদের প্রত্যেকের জানা উচিত, সেই সত্য যা রচিবে তুমি, ঘটে যাতা সব সত্য নহে। অর্থাৎ তুমি যা রচনা করবে সেটি সত্য, জগৎ সংসারে যা ঘটছে সেগুলো সত্য নাও হতে পারে। কি অসামান্য আশীর্বচন, কি অসামান্য ভবিষ্যৎবাণী বলা যেতে পারে। আমি এইটুকু বলার পর এবার সরাসরি চলে যাচ্ছি, এই যে রামায়ণ নামক মহাকাব্যটি আমরা শুনলাম, এই রামায়ণ নামক মহাকাব্যটির কথা আমরা জানলাম, এখানে আরো একটি প্রশ্ন কেন্দ্রিক চর্চায় যেতে পারি, যে এই রামায়ণ মহাকাব্যটির কিন্তু নামান্তর আছে, অর্থাৎ অন্যান্য অনেক নামেও আমরা একে চিনি এবং জানি। ছোট্ট ছোট্ট করে আমাদের ইনফরমেশন হিসাবে টুকরো টুকরো এই কথাগুলোকে তথ্য আকারে রেখে দেব, জেনে নেব। সেটি হচ্ছে এইরকম, যে রামায়ণ অর্থাৎ আদি কাব্যরূপে যেটা আমরা চিনি, তাকে কেউ বলছেন রামচরিত, কেউ বলছেন সীতাচরিত, কেউ বলছেন রঘুবীর চরিত, কেউ বলছেন রঘুবংশ চরিত, আবার কেউ বলছেন পৌলস্তবধ। এগুলো সব রামায়ণের কিন্তু নামান্তর। শুধু তাই নয়, কালিদাস, মহাকবি কালিদাস তার রঘুবংশম নামক অসামান্য মহাকাব্যে এই রামায়ণকেই বলছেন কবি প্রথম পদ্ধতি। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেফারেন্স, কবি প্রথম পদ্ধতি। শুধু তাই নয়, এই যে রামায়ণ, সমগ্র রামায়ণটি একটু আগেই আমরা জানলাম যে তার যে গঠন বা স্ট্রাকচার, সেখানে শ্লোক সংখ্যা বলতে গিয়ে একটু আগে রেফারেন্স হিসেবে আমরা জানলাম 24,000 শ্লোক সমন্বিত এই অসামান্য মহাকাব্য। যে কারণে এই মহাকাব্যকে আমরা আরো একটি নামে চিনি, সেটি হচ্ছে চতুর্বিংশতি সাহস্রী সংহিতা। এই তথ্যটি আমাদের জানতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই প্রসঙ্গে শেষ যে তথ্যটি বলার বা জানানোর, মহাভারতের শান্তি পর্বে এই রামায়ণকেই কিন্তু বলা হচ্ছে ভার্গব গীত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেফারেন্স, আমাদের মনে রাখতে হবে। মহাভারতের শান্তি পর্বে এই রামায়ণকে বলা হচ্ছে ভার্গব গীত, এটা মনে রাখতে হবে। এটা গেল রামায়ণের নামান্তরের প্রসঙ্গ। রামায়ণের শ্লোক সংখ্যা তো আমরা জানলাম, রামায়ণের অধ্যায় সংখ্যা 500, এটা মাথায় রাখতে হবে। আর রামায়ণের কাণ্ড সংখ্যা ছোটবেলা থেকেই জেনে জেনে আসছি, 7 কাণ্ডে রামায়ণ পড়ি আমরা, সপ্ত কাণ্ড সমন্বিত। যদি এটা নিয়ে একটা স্পেশাল চর্চা আলোচনা আমি এই প্রসঙ্গে একটু পরেই রাখবো, যে এটা 7 না 5, অর্থাৎ দুটো কাণ্ড পরবর্তীকালে প্রক্ষিপ্ত আকারে ঢুকে পড়েছে কিনা, এই নিয়ে একটা বিরাট ঝগড়াঝাটি, বিরাট বিতর্ক আমাদের আলোচনার পরিসরে আছে। সেটা একটু পরে আমরা ছোট্ট করে যে যে অংশগুলো লাগবে সেগুলো করবো। এরপর যেটা বলার, এই যে বাল্মীকি, মহর্ষি বাল্মীকি, আদি কবি বাল্মীকি, এই আদি কবি বাল্মীকিকেও আমরা অন্য নামে চিনি। কালিদাস স্বয়ং তার রঘুবংশ মহাকাব্যেও তাকে বলছেন প্রাচেতস, প্রচেতার দশম পুত্র বলে তাকে প্রাচেতস বলা হচ্ছে। এখানে আরো একটি প্রসঙ্গ স্মরণ করার মতো স্পেসিফিক, যদি খুঁটিয়ে প্রশ্ন হয় তাহলে এটা দেওয়াটা অবাঞ্ছিত হবে না। সেটি হচ্ছে এই, যে মহাভারতের কোন কোন পর্বে স্পেসিফিক্যালি নির্দিষ্ট করে বাল্মীকির নামটা উক্ত হয়েছে। এটি কিন্তু মানে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন। সেটি হচ্ছে এই, যে দ্রোণ পর্বে মানিষাদ প্রতিষ্ঠান তমগমঃ শাশ্বতী সমা, এই শ্লোকের প্রসঙ্গে বাল্মীকি, মহাকবি বাল্মীকি, মহর্ষি বাল্মীকি, আদি কবি বাল্মীকির নাম উচ্চারিত হয়েছে। এমনকি শান্তি পর্বেও বাল্মীকির নামের উল্লেখ আছে। এই দুটো রেফারেন্স আমাদের কাজে লাগবে, রেখে দিতে হবে।
আরেকটি তথ্য এই প্রসঙ্গে জানা উচিত, বাল্মীকি পিতার নাম চবন, এবং চবনের পিতা আবার ভৃগু বলে তাকে ভার্গব নামেও, ভার্গব বংশীয়, ভার্গব যেহেতু গোত্র অনুসারে সেজন্য ভার্গব নামেও তাকে আমরা চিনে থাকি। এই টুকরো টুকরো তথ্যগুলো একটু লেগে যেতে পারে, আমাদের মনে রাখতে হবে। এরপর চলে আসি রামায়ণের যে রচনাকাল। রামায়ণের রচনাকাল নিয়ে খুব চর্চা হয়, রামায়ণের রচনাকাল নিয়ে খুব ঝগড়াঝাটিও আছে, অর্থাৎ আগে মহাভারত না আগে রামায়ণ, এই নিয়ে বেশ কিছু ঝগড়াঝাটি আমরা আমাদের এই মহাকাব্যের সূত্র ধরে খুব করে পাই। কিন্তু একেবারে বিতর্কে না গিয়ে যে ইনফরমেশনটা আমাদের খুব কাজে লাগবে সেটা আমাদের জানা উচিত, অর্থাৎ রামায়ণ এবং মহাভারতের যে পৌর্বাপর্য বলে থেকে থাকি, অর্থাৎ মহাকাব্য রামায়ণ এবং মহাকাব্য মহাভারত, এই দুটোর মধ্যে কোনটি আগে এবং কোনটি পরে এই নিয়ে একটা বিস্তর ঝগড়া আছে, বিস্তর মতানৈক্য আছে, মতভেদ আছে। সেখানে লজিক্যালি এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমি সিনোপসিসটা বলবো, নির্যাসটুকু বলবো, অর্থাৎ ঝগড়াঝাটির শেষে যে কথাটি এলো, মশাই এত কিছু না বলে আপনি ঝগড়াঝাটির শেষের কথাটি তো বলুন। আমি সেই শেষের কথাটুকুতেই চলে যেতে চাই, অর্থাৎ আদি কবি বাল্মীকি, সেই জন্য রামায়ণ আদি কাব্য, এটা লজিক্যালি কেউ বলেন। শুধু তাই নয়, বিষ্ণুর 10 অবতারের মধ্যে কৃষ্ণ অবতারের বহু পূর্বে রাম অবতারের কথা বলা হয়েছে, সুতরাং এটা প্রথমে হওয়া উচিত। রামায়ণে সতীদাহের কোনো উল্লেখ নেই, কিন্তু মাদ্রিদের সহমরণ বৃত্তান্তের যে প্রসঙ্গটি আছে সতীদাহের ইঙ্গিত বহন করে, সুতরাং এই প্রেক্ষিতটুকু প্রাচীনত্বের দ্যোতক। শুধু তাই নয়, মহাভারতের যে দ্রোণ পর্ব বললাম এবং শান্তি পর্ব বললাম সেখানে বাল্মীকির উল্লেখ আছে, সুতরাং নিশ্চয়ই এটা পূর্ববর্তী, ইত্যাদি ইত্যাদি বেশ কিছু চর্চা আছে। এগুলো লাগে স্পেসিফিক্যালি, এটা একটু লং কোশ্চেন কেন্দ্রিক চর্চা হয়ে যায়, কিন্তু এই প্রসঙ্গগুলো রামায়ণ যে পূর্ববর্তী, এইগুলোকে লজিক্যালি এস্টাবলিশ করার জন্য যুক্তি হিসাবে তুলে ধরার চেষ্টা করেন অনেকে। কিন্তু একেবারে সিদ্ধান্ত হিসাবে পরিশেষে সংক্ষেপে যে কথাটি বলা হয় সেটি আমাদের বিখ্যাত ঐতিহাসিক বলা যেতে পারে, ভাষাতাত্ত্বিক বলা যেতে পারে, তার্কিক বলা যেতে পারে, বিদগ্ধ পণ্ডিত বলা যেতে পারে, পাশ্চাত্য বিদগ্ধ পণ্ডিত ভিন্টারনিস বলছেন মহোদয়, তিনি কি বলছেন যে আওয়ার প্রেজেন্ট রামায়ণ ইজ ওল্ডার দেন দ্য মহাভারত ইন ইটস প্রেজেন্ট ফর্ম। বর্তমান রূপে আমরা রামায়ণকে যেভাবে পাই, বর্তমান রূপে আমরা মহাভারতকে যেভাবে পাই, এর আঙ্গিকে যদি আমরা চর্চা করি তাহলে রামায়ণ কিন্তু তুলনামূলকভাবে প্রাচীনতর, ওল্ডার, এটি স্বীকৃত। এবং শেষ কথাটি যেটি বলার, বাল্মীকি রচিত রামায়ণের রচনাকাল খ্রিস্টপূর্ব 500 অব্দ, এটা মনে রাখতে হবে, 500 খ্রিস্টপূর্বাব্দ, এইটা মনে রাখতে হবে, বিসি 500 বিসি, এটা মাথায় রাখলে রামায়ণের রচনাকাল নিয়ে যেটুকু আমাদের তথ্য, সংক্ষেপে প্রশ্ন যেহেতু আসে, সুতরাং এইটুকু ইনফরমেশন আমাদের খুব কাজে লাগবে এটুকু বলার। এরপর ছন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। রামায়ণের যে ছন্দগুলো স্পেসিফিক্যালি প্রশ্ন আসে এই কেন্দ্রিক, রামায়ণের সিংহ ভাগটি অনুষ্টুপ ছন্দে বিন্যস্ত থাকলেও মাঝে মাঝে আমরা দেখব উপজাতি, ভুজঙ্গ প্রয়াত, পুষ্পিতাগ্রা, এই সমস্ত ছন্দের এখানে কিন্তু প্রচলন আছে। সুতরাং ইনফরমেশন হিসাবে অনুষ্টুপ বাদেও উপজাতি, ভুজঙ্গ প্রয়াত, পুষ্পিতাগ্রা, এই সমস্ত ছন্দের যে প্রচলন এখানে আছে, এই প্রসঙ্গটিকেও সংক্ষেপে মনে রাখার জন্য মাথায় রাখতে হবে। আমরা অলংকারের একটি বিস্তৃত চর্চা করে থেকে থাকি, মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে অলংকারের চর্চা হয়, রামায়ণ কেন্দ্রিক অলংকারের চর্চা হয়, সুতরাং সেই অলংকারের প্রসঙ্গেও এখানে যে নানা ধরনের অলংকার গুলো আছে, শব্দালঙ্কার, অর্থালঙ্কার ইত্যাদি, তার মধ্যে অনুপ্রাস ছাড়াও অর্থালঙ্কার হিসাবে উপমা, রূপক, উৎপ্রেক্ষা, অনন্বয়, অর্থান্তর, অনুনাস ইত্যাদি নানা ধরনের অলংকারেরও প্রচলন আছে। স্পেসিফিক্যালি এটিও মনে রাখার দরকার আছে। আমাদের চর্চার পরিসরে এটা খুব গুরুত্বপূর্ণ, খুব একটা না হলেও একটু এই তথ্যটিকেও মাথায় রাখার দরকার আছে। আমরা এবার একেবারে আরেকটি গুরুত্বপূর্ণ আঙ্গিকে চলে যাব, যেটিকে নিয়ে পরীক্ষায় বেশি করে প্রশ্ন আসে। ওই দুটো জায়গাকে আমি একটু চর্চা করে নিতে চাই প্রথমেই। একটি তো ছোট্ট প্রশ্ন ছুঁয়ে গিয়ে চলে যেতে চাই, সেটি হচ্ছে রামায়ণকে আমরা যেভাবে এখন পাই, এই রামায়ণের কিন্তু রচনাটা এক আঙ্গিকে হয়নি, অর্থাৎ যেভাবে আমরা বহু পাঠভেদ পেয়ে থেকে থাকি, নানা ধরনের লিপিগুলোকে কালেক্ট করে সেগুলোকে ম্যানাস্ক্রিপ্টোলজি ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে তো রামায়ণটিকে তার যে পরিণতিটা এখন পাই, ম্যানাস্ক্রিপ্টোলজিক্যাল ক্যালকাটা ইউনিভার্সিটি অত্যন্ত সমৃদ্ধ একটি ডিপার্টমেন্ট, তো সেইখানে কাজ করার
সৌভাগ্য আমার কিছুদিন হয়েছিল বলে আমি যেটুকু একদম চোখে দিয়ে দেখেছি যে ম্যানাস্ক্রিপ্ট গুলোকে চর্চা করা হয়, অর্থাৎ তার পূর্বাপর্য বিচার করে, পাঠভেদ বিচার করে, যে এটা এক ধরনের নয়, এর যে অন্যান্য পাঠভেদও আছে, এইরকম একটা গবেষণা সেখানে চলে। রামায়ণটিও তার বিকল্প নয়, রামায়ণটিও তার ব্যতিক্রম নয়। রামায়ণের যে গ্রন্থটি, রামায়ণের বর্তমান রূপটি যেটা আমরা পাই, সেখানে আমরা লক্ষ্য করব যে রামায়ণের তিনটি পাঠভেদ আছে। একটি পাঠ হচ্ছে গৌড়ীয় বা বঙ্গীয় বঙ্গীয় পাঠ, যেটা বাংলা সংস্করণ আমরা বলে থেকে থাকি। একটি হচ্ছে দক্ষিণী পাঠ, অর্থাৎ সাউথ ইন্ডিয়ান পাঠ, যেটাকে প্রাচীনতম বলা হয়ে থাকে। আরেকটি হচ্ছে পশ্চিম উত্তরীয় পাঠ, অর্থাৎ কাশ্মীরি সংস্করণ যেটাকে বলা হচ্ছে। এই তিনটি পাঠ ভেদের কথা আমাদের মাথায় রাখতে হবে। রামায়ণ প্রসঙ্গে এই তিনটি পাঠ ভেদ নিয়ে ছোট্ট একটি প্রশ্ন আসে, যেটা আমাদের মাথায় রাখলে খুব একটা সমস্যা হবে না। আমি চলে আসি পরবর্তী একটি আলোচনায়। রামায়ণের এই যে অসামান্য প্রভাব, রামায়ণের এই অসামান্য প্রভাব কিন্তু আমাদের সমাজে যেমন আছে, আমাদের সাহিত্যেও আছে। তো রামায়ণের এই অসামান্য প্রভাব আমাদের সাহিত্য ধারায় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটিকে আমরা যদি ভুলে যাই তাহলে মনে হয় আমাদের চর্চাটা অসম্পূর্ণ থেকে যাবে। সেই জন্য আমাদের সমাজ ও সাহিত্যে রামায়ণের যে অসামান্য অবদান, সেটিকে স্মরণ করা দরকার। আমি স্পেসিফিক্যালি বলবো, আজকে এসএসসি পরীক্ষা হয়ে গেল, আমি যদিও প্রশ্নটি দেখিনি এখনো, নিশ্চয়ই এই কেন্দ্রিক প্রশ্ন এসেছিল, এবং নেট সেটের পরীক্ষাতেও কিন্তু এই ধরনের বা এই বিষয়টিকে বেশ করে কিছু প্রশ্ন হয়। অর্থাৎ রামায়ণ অবলম্বনে কোন কোন মহাকাব্য রচিত, রামায়ণ অবলম্বনে কোন কোন নাটক রচিত, রামায়ণকে বেশ করে কোন কোন চম্পু কাব্য রচিত হলো, রামায়ণকে বেশ করে পরবর্তীকালে বাংলা সাহিত্যে যে যে প্রভাব গুলো আমরা লক্ষ্য করে থাকি, সেগুলো প্রত্যেকটি আমাদের ঠিক করছেন, তারা করেন, তাহলে দেখতে পাবেন ঠিক ঠিক করে স্মরণ করা দরকার। একটু যদি আপনারা অনুসরণ করেন যে রামায়ণ কেন্দ্রিক যে চর্চা, সেই চর্চা কিন্তু মনে কি ভয়ঙ্কর প্রভাব বিস্তার করেছিল, এটা আমাদের প্রত্যেকের স্মরণ করা দরকার। তো কতটা বিস্তৃত ছিল, কতটা গভীর ছিল কবিদের। রামায়ণ হচ্ছে পরবর্তী কালের প্রধান উপজীব্য ছিল। খুব সুন্দর একটি কথা এই আদি কাব্যে বলাও হয়েছে, পরং কবীনাম আধারম, কবিদের পরম আধার হয়ে উঠবে এই রামায়ণ। এবং সত্যি সত্যি এই কথাটা অক্ষরে অক্ষরে, বর্ণে বর্ণে সত্যি প্রাসঙ্গিক হয়েছে। ভাস নাম শুনেছি, সেই ভাসের বিখ্যাত দুটি নাটক প্রতিমা এবং অভিষেক, তা কিন্তু এই রামায়ণ কেন্দ্রিক, এটা আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার। শুধু তাই নয়, আমরা লক্ষ্য করব যে মুরারির যে অনর্গ রাঘব নাটক, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি কিন্তু এই রামায়ণকে বেশ করে। আমরা লক্ষ্য করব অসামান্য বেশ কিছু মহাকাব্য আছে। এছাড়াও আমাদের বিস্তৃত তালিকা দেওয়া আছে, তালিকাগুলো আমি এটা চর্চা করে বিস্তৃত করতে চাইছি না, এই ইনফরমেশন গুলো আমাদেরকে বোর করে দেবে। আপনারা প্রত্যেকেই এই লিস্টগুলো একটু ধরে ধরে যদি পড়াশোনা করেন তাহলে অসুবিধা হবে না। মহাকবি কালিদাসের কালোত্তীর্ণ মহাকাব্য আমরা প্রত্যেকেই জানি রঘুবংশ, সেই রঘুবংশের মূল যে উপজীব্য তা কিন্তু রামায়ণ। আমাদের প্রত্যেকে মনে রাখতে হবে, আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে ভর্তৃহরি বা ভট্টি, তার যে রাবণ বধ বা ভট্টি কাব্য নামক মহাকাব্য, সেই মহাকাব্যের আধার কিন্তু এই রামায়ণ। আমি ছুঁয়ে গেলাম, লিস্ট আমাদের দীর্ঘ দেওয়া আছে, সেগুলো লক্ষ্য করবেন। জানকী হরণ, সেতুবন্ধ, রামায়ণ মঞ্জরি, এই যে বিখ্যাত সমস্ত নাটক, এই বিখ্যাত সমস্ত মহাকাব্য, এই মহাকাব্যগুলোর আধার যে রামায়ণ, সেটি আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। এবং নাটকের যে লিস্ট গুলো দেওয়া হয়েছে, সেই নাটকের লিস্ট গুলো আপনারা যদি স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমরা বারবার পড়তে পড়তে সমৃদ্ধ হয়েছি। ভবভূতি মহোদয় তার অসামান্য দুটি নাটক, মহাবীর চরিতম এবং উত্তর রামচরিতম, মুরারির অনর্ঘ রাঘব একটু আগেই বললাম, দিংনাগের বাল রামায়ণম, জয়দেবের প্রসন্ন রাঘবম, এবং শক্তি ভদ্রের যে আশ্চর্য চূড়ামণি, দামোদর মিশ্রের হনুমান নাটকম, এগুলো প্রত্যেকটি নাটক হিসাবে কেমন করে রামায়ণের যে কাঠামোটিকে অনুসরণ করেছে, আমাদের প্রত্যেককে স্মরণ করা দরকার। আমাদের প্রত্যেককে স্মরণ করা দরকার যে চম্পু কাব্য, গদ্য পদ্যময়ী কাব্য চম্পু আমরা প্রত্যেকেই জানি।
তো সেই চম্পু কাব্যেও কিন্তু রামায়ণের যে অসামান্য প্রভাব আছে, তা রামায়ণ চম্পুকে অনুসরণ করলে আমরা লক্ষ্য করব যে ভোজের যে রামায়ণ চম্পু বা চম্পু রামায়ণ নামে বিখ্যাত, তাও কিন্তু রামায়ণ কেন্দ্রিক। আমরা লক্ষ্য করব অশ্বঘোষের যে বুদ্ধ চরিত, এবং শুধু তাই নয়, আরো একটি কষ্ট কল্পনা হলে প্রসঙ্গ স্মরণ করা হয় কালিদাসের অভিজ্ঞান ও শকুন্তলম নাটকের যে অভিজ্ঞান বা অঙ্গুরীয়কের যে কল্পনা, এই কল্পনাগুলোতে কোথাও যেন রামায়ণের আকার বা ছায়া আছে, এটাও কোনো কোনো তাত্ত্বিক বা সমালোচক বলেন। সুতরাং এই প্রসঙ্গগুলোকে একটু আমাদের স্মরণে রাখা দরকার। আমাদের স্মরণে রাখা দরকার তামিল ভাষায় লেখা বিখ্যাত কিছু রচনা আছে, কিম্ব রামায়ণম। হিন্দি ভাষায় তো লেখা, আমাদের প্রত্যেকের হিন্দি ভাষী যারা, তাদের প্রত্যেকের বাড়িতেই যে গ্রন্থটিকে পরম শ্রদ্ধায় আদর করেন, তার নাম হচ্ছে তুলসীদাসের রামচরিত মানস, অত্যন্ত জনপ্রিয়। এবং শুধু তাই নয়, ভানুভক্তের যে নেপালি রামায়ণ, হ্যাঁ, নেপালীদের কাছে পরম শ্রদ্ধার, এইটিও কিন্তু স্মরণ করা দরকার। অর্থাৎ প্রাদেশিক বিভিন্ন ভাষায়, প্রাদেশিক বিভিন্ন সাহিত্যে রামায়ণের যে অসামান্য অবদান, অসামান্য ভূমিকা, সেগুলো স্মরণ করতে গিয়ে আমরা এই কথাটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব, যেটা আমাদের প্রত্যেকের জীবনে খুব কাজে লাগবে। আমরা রামায়ণে সাহিত্যের যে প্রভাব, সাহিত্যের আঙ্গিকে রামায়ণের যে প্রভাব, সেই প্রভাবগুলোকে নিয়েও চর্চা করলাম। এবং এটা চর্চা করতে গিয়ে একটি কথা স্মরণ না করে পারছি না, আমাদের যে বাংলা সাহিত্য, সেই বাংলা সাহিত্যের যদি চর্চা আমরা করি, তাহলে সেখানেও দেখতে পাবো বাংলা সাহিত্যেও কিন্তু রামায়ণের অসামান্য প্রভাব কবিদের মনকে এতটাই ঋদ্ধ করেছে, আমরা মুগ্ধ হই বারবার। রবীন্দ্রনাথকে স্মরণ করলে বুঝতে পারি যে রামায়ণ কি অসামান্য প্রভাব বিস্তার করেছিল তার মনোজগতে। তার প্রাচীন সাহিত্য যদি কেউ পড়াশোনা করে থেকে থাকেন, বা আমরা যদি পড়াশোনা করি, তাহলে দেখতে পাবো রামায়ণের যে অমৃত ধারা রবীন্দ্রনাথকে কেমন করে সঞ্জীবিত করেছিল, আমরা সবাই জানি। আমরা সবাই দেখবো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সীতার বনবাস, সেটিও কিন্তু রামায়ণমূলক অসাধারণ একটি গ্রন্থ। হ্যাঁ, শুধু তাই নয়, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য আমরা প্রত্যেকেই তার টুকরো টুকরো অংশ হলেও পড়েছি বিদ্যালয় স্তরে। সেখানেও একেবারে শুরুতে মহাকবি, আদি কবি, ঋষি কবি মহর্ষি বাল্মীকিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তিনি বলছেন, নমি আমি গুরুবর তব পদাম বুঝে বাল্মীকি, হে ভারতের শিরঃ চূড়ামণি। অর্থাৎ মধুসূদন বাল্মীকির চরণে নতনম্র প্রণাম জানিয়েছেন এইভাবে। রবীন্দ্রনাথ ঠাকুর কি অসামান্য কথা বলেছেন, যে মহা প্রাণের মাঝখানটিতে যে মহা রাগিনী আছিল ধ্বনিতে, আজিও সে গীত মহাসঙ্গীতে বাজে মানবের কানে। এই সমস্ত ছোট্ট ছোট্ট কথাগুলো একটু স্মরণে রাখা আমাদের উচিত। এরপর চলে যাচ্ছি একেবারে স্পেসিফিক আরেকটি চর্চায়, যেখানে পরীক্ষা কেন্দ্রিক প্রশ্নগুলো বেশি করে হয়। সেটি হচ্ছে এই যে রামায়ণ এর যে বিষয়বস্তু, অর্থাৎ কাণ্ড ভিত্তিক 7 কাণ্ডের যে রামায়ণ, সেই বিষয় ভিত্তিক যে প্রসঙ্গটি, এটি কিন্তু পরীক্ষায় খুব খুব বেশি করে আসে। আমাদের চর্চা করতে হবে। আমরা প্রত্যেকেই কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রার কথা জানবো, রানীদের কথা আমরা জানবো, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের কথা, আমরা ইক্ষ্বাকু বংশীয় রাজা দশরথের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব, তাদের চরিত্রগুলোকে একটু ছোট্ট করে জেনে নেওয়া। এবং শুধু তাই নয়, রামায়ণের ঘটনাটা যেভাবে বেড়ে উঠেছে কাণ্ড অনুসারে, সেই কথাগুলোকেও একটু পরপর পরপর জেনে রাখা উচিত। আমি আপনাদের প্রত্যেককে গুরুত্বপূর্ণ একটি রেফারেন্স দিয়ে রাখছি, এখানে আমাদের স্ক্রিনে তো দেখানো হচ্ছে, স্ক্রিনে যতটুকু দেখানো হয়েছে তারপরেও যদি আপনারা মনে করেন যে রামায়ণ কিংবা মহাভারত কেন্দ্রিক, রামায়ণে কাণ্ড ভিত্তিক চর্চা এবং মহাভারতে পর্ব ভিত্তিক চর্চা, এবং পর্ব ভিত্তিক বিষয়বস্তুটাকে খুঁটিনাটি আমি জেনে রাখতে চাই, এই চিন্তা ভাবনা আমাদের যাদের থাকবে, তাদের প্রত্যেকের কাছে বিশেষ আবেদন, আপনারা প্রত্যেকে কালেকশনে রাখতে পারেন, আপনাদের জীবনেরও সম্পদ হয়ে যাবে ওটা, রাজশেখর বসু অর্থাৎ পরশুরামের লেখা বাল্মীকি রামায়ণ সারানুবাদ, এবং রাজশেখর বসুরই লেখা মহাভারতের যে সারানুবাদ, এই দুটো বই যদি কাছে রাখেন, আমি নিশ্চিত করে বলছি, আপনারা যদি বিরাট কিছু বইপত্র রেফারেন্স হিসাবে নাও রাখেন, লাইব্রেরিতে গিয়ে খুব গভীর চর্চা যদি নাও করেন, তাহলেও আপনাদের বলবো যে এই কাণ্ড ভিত্তিক চর্চা কিংবা মহাভারতে পর্ব ভিত্তিক চর্চাটা আপনাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে। আপনারা কাণ্ড ভিত্তিক চর্চা একেবারে বালকাণ্ড বা আদি কাণ্ড রূপে যেটা আমরা চিনি, নারদ বাল্মীকি সংবাদ পরীক্ষায় আসে। নারদ বাল্মীকি সংবাদ কোন কাণ্ডের বৃত্তান্ত আমি এইভাবে আর সেপারেটলি বলবো না, মনে রাখতে হবে ওটা বালকাণ্ডের।
শুধু তাই নয়, ঋষ্য সিংহের উপাখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাখ্যান। দশরথ তার পুত্র কামনায় যে যজ্ঞ করছেন, সেখানে ঋষ্য সিংহের যে উপাখ্যান, সেটি কিন্তু বালকাণ্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। রাম প্রভৃতির জন্ম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারকাবধটা খুব আসে, তারকাবধের যে ঘটনা, রামচন্দ্রের যে বিশ্বামিত্রের সঙ্গে মিথিলা যাত্রা, সেটা, এবং গঙ্গার যে উপাখ্যান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সগর রাজার যে উপাখ্যান, ভগীরথের যে গঙ্গা আনার বৃত্তান্ত, হ্যাঁ, বশিষ্ঠ বিশ্বামিত্রের যে বিরোধের ঘটনা, হরধনু ভঙ্গ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং পরশুরামের তেজহরণ। এই যে কয়েকটি রেফারেন্স দিলাম, এই কয়েকটি কিন্তু বালকাণ্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, যেটা আপনাদের প্রত্যেক সুনশ্বেপের উপাখ্যানও আছে একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, মনে রাখতে হবে। যেগুলো প্রত্যেকটাই বালকাণ্ডের উল্লেখযোগ্য কিছু ঘটনা, মনে রাখতে হবে। পরীক্ষায় এই কেন্দ্রিক প্রশ্ন কিন্তু নেটে বহুবার আসছে, আমি লক্ষ্য করলাম। অর্থাৎ এই ঘটনাটি বা এই বৃত্তান্তটি অমুক কাণ্ডের অন্তর্গত, এই নিয়ে প্রশ্ন আসছে। এরপর অযোধ্যা কাণ্ড, আমরা প্রত্যেকেই জানি অযোধ্যা কাণ্ডের বহু ঘটনাই আমাদের জানা, অসুবিধা নেই কিছু। দশরথের যে অভিলাষ, রামচন্দ্রের অভিষেক করবেন, এই যে মনোবাঞ্ছা, তারপরেই মন্থরার যে মন্ত্রণা, এটা লাগবে। মন্থরার মন্ত্রণাটা কোন কাণ্ডের? এটা অযোধ্যা কাণ্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, মনে রাখতে হবে। শুধু তাই নয়, দশরথের মৃত্যু, এটা মনে রাখতে হবে, কোন কাণ্ডের বর্ণনা, এটা খুব লাগবে। এবং শুধু তাই নয়, আমরা লক্ষ্য করব রাবণ মারীচের যে সংবাদ, রাবণ মারীচের সংবাদ একটু মনে রাখার মতো। সীতা, আচ্ছা সরি, রাবণ মারীচের সংবাদটা একটু পরের দিকে, পরে বলছি। তাহলে এই যে কয়েকটি কথা বললাম, অর্থাৎ দশরথের মৃত্যু এবং মন্থরার মন্ত্রণা, এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অযোধ্যা কাণ্ডে খুব কাজে লাগবে। কৈকেয়ীর বর প্রার্থনা, ভরতকে যৌবরাজ্যে অভিষিক্ত করার যে প্রসঙ্গ, বর প্রার্থনা, এগুলো প্রত্যেকটাই অযোধ্যা কাণ্ডের বিষয়। এরপরে লক্ষ্য করুন অরণ্যকাণ্ড, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অরণ্যকাণ্ডের বিষয়টি অত্যন্ত হাইলাইট করার মতো। অরণ্যকাণ্ডের বিষয়টা খুব কাজে লাগবে। দণ্ডকারণ্যের যে ঘটনা, সেটা মনে রাখতে হবে। বাতাপির কথা খুব লাগে, ইল্লল বাতাপির কথা, এটা খুব গুরুত্বপূর্ণ। খর এবং দূষণের সঙ্গে রামের যে যুদ্ধ বিগ্রহ, রামচন্দ্র মারীচের সংবাদ, সীতাহরণ, জটায়ুর মৃত্যু, এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শুধু তাই নয়, শূর্পণখার আগমন, হ্যাঁ, মায়ামৃগের যে বিশেষ প্রেক্ষিতটা এখানে তৈরি হয়েছে, এগুলো প্রত্যেকটাই অরণ্যকাণ্ডের খুব গুরুত্বপূর্ণ প্রেক্ষিত, আপনাদের মনে রাখতে হবে। এরপর কিষ্কিন্ধা কাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। বালি এবং সুগ্রীবের বিরোধের যে ইতিহাস, এটা খুবই গুরুত্বপূর্ণ, কিষ্কিন্ধা কাণ্ডে খুব কাজে লাগবে। কিষ্কিন্ধা কাণ্ডটা ঘটনার ঘনঘটা ওখানে বেশ কিছু আছে, সেজন্য গুরুত্বপূর্ণ এই কাণ্ডটি স্মরণে রাখার জন্য। বালি ও সুগ্রীবের বিরোধের ইতিহাস, এটা লাগবে। শুধু তাই নয়, সুগ্রীবের রাজ্য লাভ, এবং সেখানে আমরা লক্ষ্য করবো আমাদের প্রত্যেকের যে পাঠ্য হায়ার সেকেন্ডারি লেভেলে, আপনারাও নিশ্চয়ই পড়েছেন, যদি এই মুহূর্তে সিলেবাসে নেই, বর্ষা বর্ণনম, খুব গুরুত্বপূর্ণ। বর্ষা ঋতুর যে অসামান্য বর্ণনা আছে, অয়ংস কাল সম্প্রাপ্ত সময় অদ্যে জলাগমঃ, মনে আছে নিশ্চয়ই প্রত্যেকের। এই যে সমস্ত বৃত্তান্ত গুলো, লক্ষণের সুগ্রীবকে ভৎসনা, খুব কাজে লাগবে। সম্পাতির বৃত্তান্ত, এবং সাগর লঙ্ঘনের যে উপক্রম, এগুলো প্রত্যেকটাই কিষ্কিন্ধা কাণ্ডের খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এরপর চলে আসি আমরা সুন্দরকাণ্ড। সুন্দরকাণ্ড খুবই গুরুত্বপূর্ণ। রামের লঙ্কাপুরীর বেশ কিছু ঘটনাও সেখানে ঢুকে পড়েছে। হনুমানের সাগর লঙ্ঘন, এটা খুব কাজে লাগবে। এবং সীতার সঙ্গে রামচন্দ্রের যে অপূর্ব সাক্ষাৎকার, অশোক বনের যে বর্ণনা, হ্যাঁ, সীতা এবং হনুমানের যে সংবাদ। শুধু তাই নয়, রাবণ সভায় হনুমানের যে উপস্থিতি, লঙ্কা দাহ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুব কাজে লাগবে। এবং রামচন্দ্রের মতি ফেরানোর জন্য বিভীষণের যে উত্তম পরামর্শ, এগুলো প্রত্যেকটাই সুন্দর কাণ্ডের খুব গুরুত্বপূর্ণ প্রেক্ষিত, এটা আমাদের মনে রাখতে হবে। এরপর হচ্ছে যুদ্ধকাণ্ড। যুদ্ধকাণ্ডটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেটাকে আমরা লঙ্কা কাণ্ড বলছি। লক্ষ্য করে দেখুন, এখানে রাবণের মন্ত্রণা, বিভীষণের রামের পক্ষে চলে যাওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। মাল্যবানের উপদেশ, সুগ্রীব রাবণের যুদ্ধ, এই যুদ্ধগুলো সবগুলোই, কুম্ভকর্ণ বধ, এগুলো প্রত্যেকটাই আপনাদের জানা। এগুলো প্রত্যেক ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধ, হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই যুদ্ধকাণ্ডের খুব গুরুত্বপূর্ণ। ইন্দ্রজিতের বধ, রাবণের বধ,
এগুলো প্রত্যেকটাই যুদ্ধকাণ্ডের খুবই গুরুত্বপূর্ণ প্রেক্ষিত আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। এবং সীতার অগ্নি পরীক্ষা, এটাও খুব গুরুত্বপূর্ণ। রামের সীতা প্রত্যাখ্যান এবং সীতার অগ্নি পরীক্ষা, এটা খুবই কাজে লাগবে। এবং রামচন্দ্রের অভিষেক, রামায়ণ মাহাত্ম্য, এটা কিন্তু যুদ্ধকাণ্ডের একেবারে পরিশিষ্ট রূপে। এরপর উত্তরকাণ্ড, যেটাকে প্রক্ষিপ্ত রূপে আমরা চিনি। এখানে নতুন নতুন ঘটনার অনুপ্রবেশ ঘটেছে। আমরা প্রত্যেকেই উত্তরকাণ্ডের এই প্রেক্ষিতগুলোকেও স্মরণে রাখবো। সেখানে মুখ্যত রাবণের কুবের জয়, মহাদেবের বর, এটা লাগবে। শূর্পণখা ইন্দ্রজিৎ, তার যে বৃত্তান্ত, সেটা লাগবে। রামচন্দ্রের সীতা বিসর্জন, সেটা লাগবে। সীতার পাতাল প্রবেশ, সেটা লাগবে। লক্ষণের বর্জন এবং রামচন্দ্রের যে অন্তর্হিত হওয়া, এগুলো প্রত্যেকটাই কাজে লাগবে। হ্যাঁ, রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞ, কুশ এবং লবের যে রামায়ণ গান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যাত্রাপালা গানেও এই ঘটনাগুলোকে মাঝে মাঝে শুনেছি। এগুলো কিন্তু উত্তরকাণ্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষিত, যেগুলো স্মরণ রাখার মতো। বৃত্রবধের কথা, এগুলোও কিন্তু লাগবে। অর্থাৎ সমগ্র রামায়ণ, সপ্তকাণ্ড সমন্বিত যে রামায়ণ, বালকাণ্ড থেকে শুরু করে উত্তরকাণ্ড পর্যন্ত ঘটনার যে ঘটনার যে পরম্পরা, সেই ঘটনার পরম্পরাগুলোকে একটু হাইলাইট করে করে মূল যে ঘটনাগুলো, সেই মূল ঘটনাগুলোকে খাতায় আমরা একটু তালিকাবদ্ধ করে ফেললাম এবং সেই ঘটনাগুলোকে পরীক্ষা কেন্দ্রিক চর্চায় নিয়ে গেলাম। তাহলেই আমাদের মোটামুটি পরীক্ষা কেন্দ্রিক যে যে ইনফরমেশন গুলো জানার নেওয়ার, সেগুলো হয়ে গেল। আমরা সাম আপ করে নিতে পারি এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম, আর একটি শুধু টিকা কেন্দ্রিক চর্চা করব। সাম আপ করে নেওয়ার আগে আরেকবার যে কথাগুলোকে শুনলাম, যে কথাগুলোকে জানলাম, সেগুলোকে একটু চর্বিত চর্বণ করে নেব। আমাদের স্ক্রিনে বেশ কিছু প্রসিদ্ধ উক্তি দেখানো হয়েছে, অর্থাৎ রামায়ণের প্রশংসা সূচক বেশ কিছু উক্তি কম্পাইল ফরম্যাটে আছে। আপনারা দেখবেন, নোট আকারে আপনাদের কাছে চলেও যাবে। এবং যেটা অবশ্যই লক্ষ্য করার মতো বিষয়, সেটি হচ্ছে এই যে রামায়ণ কেন্দ্রিক যে প্রসঙ্গগুলো আমরা এতক্ষণ চর্চা করলাম, ছোট্ট ছোট্ট করে যদি জানি, তাহলে কি জানবো? যে 7টি কাণ্ড সমন্বিত 7টি কাণ্ডের নাম জেনে রাখা, 500 অধ্যায়, সেটার নাম জানা, চতুর্বিংশতি সাহসী সংহিতা, 24,000 শ্লোক, সেটা মনে রাখা, বাল্মীকির নাম অনুসারে কিংবদন্তি একটা যে আছে, দস্যু রত্নাকর, সেই প্রসঙ্গটা মনে রাখা খুব একটা বিরাট কিছু নয়। কিন্তু তিনি যে প্রাচেতস, শ্রবণ মুনির পুত্র, এটা মাথায় রাখা। এখানে আরেকটি ইনফরমেশন দিচ্ছি, তার মায়ের নাম যে সুকন্যা, এইটিও মনে রাখা। এরপর যে কথাটি মনে রাখা, সেটি হচ্ছে এই যে বাল্মীকিকে আদি কবি বলা হয়েছে, আদিতম শ্লোকটি মনে রাখা, মা নিষাদ প্রতিষ্ঠান ইত্যাদি ইত্যাদি করে সেটা মনে রাখা। এবং শুধু তাই নয়, কোন দুটি কাণ্ডকে প্রক্ষিপ্ত রূপে মনে করা হলো, সেই প্রক্ষিপ্ত অংশগুলোকে ঠিক ঠিক করে মনে রাখা। অর্থাৎ প্রথম এবং সপ্তম আদি কাণ্ড বা বালকাণ্ড এবং উত্তরকাণ্ডকে প্রক্ষিপ্ত রূপে মনে রাখা। কেন? তার রচনা শৈলীর পার্থক্য থাকা। কেন না, তার মধ্যে যে ঘটনা পরম্পরা, সেগুলোর সঙ্গে মূল রামায়ণের যে রচনা শৈলীর মধ্যে অন্তর্ভুক্ত থাকা ঘটনা পরম্পরা, তার মধ্যে পার্থক্য থাকা। এই যে সমস্ত যুক্তিক্রমগুলো, সেগুলো খুব একটা পরীক্ষা কেন্দ্রিক না হলেও মনে রাখার জন্য এগুলোকে মাথায় রাখা। শুধু তাই নয়, রামায়ণের যে পাঠগুলো আমরা মনে রাখবো, তিন প্রকার যে পাঠ ভেদ জানলাম, গৌড়ীয় পাঠ বা বঙ্গীয় পাঠ, বাংলায় প্রচলিত যে সংস্করণ জানলাম, দক্ষিণী পাঠ জানলাম, পশ্চিম উত্তরীয় পাঠ জানলাম, এগুলোকে মনে রাখা। এরপর রামায়ণ অনুসারী যে সমস্ত বা রামায়ণকে অনুসরণ করে যে সমস্ত মহাকাব্য নাটকগুলো রচিত হয়েছে, চম্পু কাব্য রচিত হয়েছে, বাংলা সাহিত্যে তার প্রভাব, সেগুলোকে ঠিক ঠিক করে জানা। এইগুলো জানলে মোটামুটি রামায়ণ কেন্দ্রিক যে পড়াশোনাগুলো, সেই পড়াশোনাগুলো আমাদের একটু পরিপক্কতার জায়গায় যাবে আমার মনে হয়। এরপর সরাসরি রামায়ণ কেন্দ্রিক, অর্থাৎ রামায়ণকে অবলম্বন করে বা রামায়ণকে অনেক বেশি ঠিক ঠিক করে বুঝে নেওয়ার জন্য যে যে টিকাগুলোর সাহায্য আমরা নিয়ে থেকে থাকি, বড় বড় সমস্ত বিদগ্ধ পণ্ডিতগণ যে যে টিকাগুলোর সাহায্য নিয়েছেন, সেই রকম কিছু টিকার নামও মনে রাখা। রামানুজের লেখা রামানুজীয় টিকা আমাদের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, সেটা মনে রাখলে আর অসুবিধা হবে না। রামায়ণ তত্ত্ব দীপিকা, মহেশ্বর তীর্থ রচিত, এটা মনে রাখা। শুধু তাই নয়, বিদ্যানাথ দীক্ষিতের লেখা রামায়ণ দীপিকা, বেঙ্কট কৃষ্ণাধ্বরীর লেখা সর্বার্থ সার, সেটা মনে রাখা। এরকম হাজারো টিকা আছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তিলক টিকা মনে রাখতে হবে। অর্থাৎ নাগেশ ভট্টের নামে এই টিকাটি প্রচলিত, তিলক টিকা, বেশ চলে এটা, তিলক টিকার নামটাও মনে রাখা। হ্যাঁ,
তো সেই টিকাগুলো মনে রাখলে আশা করি অসুবিধা হবে না। আরেকটি প্রসঙ্গ এখানে নোটের আকারে মেনশন না থাকলেও একটু মনে রাখার জন্য বলা যেতে পারে যে আমাদের যে বিভিন্ন জাতক পরম্পরা আছে, সেই জাতক পরম্পরায় পালি ভাষায় যে রামায়ণের প্রভাব আছে, সেখানে জাতক বর্ণনা বা ক্ষুদ্র কণিকা সূত্র পিটকের, সেখানেও কিন্তু রাম কথার যে প্রভাব আছে সেই প্রসঙ্গটিকেও একটু মনে রাখলে মনে হয় ভালো হবে। অর্থাৎ টোটাল আমরা যে চর্চাটি করলাম, সেই টোটাল চর্চাটিকে স্টেপ বাই স্টেপ আমরা যদি একটু গুছিয়ে নিতে পারি, তাহলে আমাদের রামায়ণ কেন্দ্রিক যে প্রশ্নোত্তরের চর্চা সেটা খুব একটা কঠিন হবে না। আমরা আদি কাব্য রামায়ণ কেন্দ্রিক তথ্যগুলো মনে রাখবো, আমরা বাল্মীকি কেন্দ্রিক তথ্যগুলো মনে রাখবো, আমরা রামায়ণের যে পাঠভেদ সেই পাঠভেদ সংক্রান্ত তথ্যগুলো মনে রাখবো, আমরা রামায়ণের টিকা কেন্দ্রিক তথ্যগুলো মনে রাখবো, পরবর্তী সাহিত্যে রামায়ণের যে প্রভাব, বিশেষ করে কাব্য সাহিত্য এবং নাট্য সাহিত্যে রামায়ণের প্রভাব, সেই সংক্রান্ত চর্চা, যে সেই সংক্রান্ত চর্চাগুলোর যে ইনফরমেশন গুলো পেলাম সেই ইনফরমেশন গুলো মাথায় রাখবো। তাহলে আমাদের কিন্তু রামায়ণ কেন্দ্রিক চর্চাটা পুরো সম্পূর্ণতার জায়গায় যাবে এবং আমরা রামায়ণ নিয়ে আশা করি তখন আর কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে পিছপা হব না। এই হচ্ছে মোটামুটি চর্চার বিষয়। একটা দীর্ঘক্ষণ ডিজিটালি শোনা এবং সেগুলোকে মনে রাখা আমাদের কাছে অনেক সময় বিরক্তির কারণ হয়ে যায়। মুখোমুখি বসে যে চর্চাগুলো, সেই চর্চাগুলোর থেকে এই চর্চাটা অনেকটা বিরক্তিকর হয়ে যায়। সেই জন্য আপনাদের প্রত্যেককে বলবো, আমাদের স্ক্রিনে রামায়ণ কেন্দ্রিক যে সমস্ত প্রশ্নগুলো বলা হচ্ছে সেগুলোও কম্পাইল ফরম্যাটে আছে। সেই প্রশ্নগুলোকেও আপনারা প্রত্যেকে একটু অনুসরণ করবেন। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে চর্চাগুলো করলাম সেই চর্চাগুলো আমাদেরকে হেল্প করবে ইনফরমেশন হিসাবে। আমি বলবো স্যারেদেরকে যে এই যে নোটগুলোকে কম্পাইল ফরম্যাটে রাখা হয়েছে, আমি আশা করব এই আলোচনার পরে যারা অংশগ্রহণ করছেন তাদের কাছে পৌঁছে যাওয়ার বিশেষ একটি চেষ্টা থাকবে আপনাদের। এটুকুই আর কি বলার আমার। ধন্যবাদ চঞ্চল পাহাড়ি মহাশয়কে। খুব সুন্দর একটি ও মনোজ্ঞ, অল্প সময়ের মধ্যে তো রামায়ণ তো শেষ করা যায় না, তবু একটি রূপরেখা কিভাবে পড়তে হবে সেটি উনি বলেছেন।